সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান। দর্শক, আজ আমরা কথা বলবো বিদেশে উচ্চ শিক্ষা এবং সেই সাথে কেরিয়ার গড়ার সামগ্রিক বিষয়াদি নিয়ে। সেই জন্য আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইএসআই গ্লোবাল সার্ভিসের সিনিয়র কনসালটেন্ট আতিফ মাহাদিকে। জনাব আতিফ মাহাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। যে ইএসআই গ্লোবাল সার্ভিস, এটা আসলে কি কি কার্যক্রম আপনারা বাংলাদেশে পরিচালনা করছেন? ইএসআই বলতে আমি যেটা বোঝানোর জন্য আমি বলবো সেটা হচ্ছে যে আপনার এক্সক্লুসিভ সার্ভিসেস ইন্টারন্যাশনাল। আর এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া নিয়ে কাজ করে থাকি আমরা মূলত, মানে স্টুডেন্ট ভিসা স্কিল মাইগ্রেশন। তাছাড়া আদার্স কান্ট্রিগুলো আছে এখানে, যেমন এখানে আপনার ইউকে আছে, তারপর কানাডা আছে, নিউজিল্যান্ড আছে। এই কান্ট্রিগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আর আমাদের এখানে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা কাজ করছি না, এখানে স্কিল মাইগ্রেশন আছে, আরপিএল আছে, তারপর হচ্ছে যে আমরা স্কিল অ্যাসেসমেন্টও করিয়ে থাকি এখানে, পিটি কোর্সেসও হয়ে থাকে এই জায়গায়, তারপর হচ্ছে যে আপনার স্পোকেন ইংলিশও আমরা এখানে শিখিয়ে থাকি। আচ্ছা, তো আপনাদের এই কার্যক্রমের মধ্যে আপনারা কিভাবে সমন্বয় করেন একটু বলবেন? আমরা প্রথমত হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি আপনার পিটি করা না থাকে বা আইএলটিএস করা না থাকে, তখন আমাদের দিক থেকে আমরা এটা ফার্স্টে সাজেশন দিই যে আপনি হয়তো পিটি করতে পারেন, নাইলে আইএলটিএসও করতে পারেন। তো বেশিরভাগ স্টুডেন্টরা পিটিটাই চুজ করে, কারণ হচ্ছে যে পিটিটা খুব সহজেই আপনি নাম্বারটা তুলতে পারছেন এখানে, এখানে কারণ পিটিটা আইএলটিএস থেকে অনেক সহজ। আপনি 1 মাসের কোর্স করে কিন্তু পিটিতে ভালো একটা নাম্বার তুলতে পারবেন, যেখানে আইএলটিএসটা একটু টাফ হয়ে যায়, 5-6 মাসের মতো তো লেগে যায়। তো সেই দিক থেকে ধরেন আমাদের এখান থেকে যারা ক্লাস করছে, পিটি করছে, তারা ইজিলি নাম্বারটা খুব ভালোভাবে ইনক্রিজ করতে পারতেছে তাদের এই দিক থেকে। কারণ কি, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টর যারা আছেন তারা ওইরকমভাবে কিন্তু তাদেরকে গাইড করছে। যদি তারা কোথাও কনফিউজ থাকে, তারা বারবার এই জায়গাগুলোকে সলভ করে দিচ্ছে, যাতে করে তারা স্কোরটা যাতে ভালো করতে পারে। ইভেন আফটার অফিসও ওই জায়গা থেকে তারা হেল্পটা পাচ্ছে। যেমন ধরেন বাসায় যদি 8টা-9টা রাতে যদি 8টা-9টা বাজেও যদি কোথাও যদি কোনো স্টুডেন্ট প্রবলেম ফেস করে, আমাদের ইনস্ট্রাক্টর তারা ওই জায়গা থেকে অন দ্যাট পয়েন্ট তারা কিন্তু সলভ করে দিচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের স্টুডেন্ট যখন রেজাল্ট ভালো নিয়ে আসে, আনার পর তারপরে বাকিটা কাজ হচ্ছে আমাদের কাউন্সিলরদের হাতে চলে যায় আর কি। দেন তারা প্রত্যেকটা ফাইল যখন হাতে নেয়, তারা স্ট্রংলি কিন্তু ওই ফাইলটাকে রেডি করা, প্লাস হচ্ছে যদি ডকুমেন্টেশনে কোনো সাপোর্ট লাগে, তারপর হচ্ছে যে ধরেন যদি কোথাও গ্যাপ থাকে, প্রত্যেকটা জায়গায় আমাদের কাউন্সিলররা, এক্সপার্টরা তারা কিন্তু এখানে সলভ করা ট্রাই করে আর কি। আচ্ছা, বর্তমানে আপনারা কোন দেশের প্রসেসগুলো নিয়ে একটু বেশি কাজ করছেন? এখন বর্তমানে আমরা অস্ট্রেলিয়া নিয়ে বেশি কাজ করছি, যেহেতু ভিসার ইস্যুটা অনেক ভালো অস্ট্রেলিয়াতে। আর এখন স্টুডেন্টরা যেমন অস্ট্রেলিয়া সব দিক থেকে কিন্তু স্টুডেন্টের জন্য কিন্তু ফেসিলিটিস দিচ্ছে। একটা স্টুডেন্ট যদি অস্ট্রেলিয়াতে যায়, সে চিন্তা ভাবনা করে পিআরের জন্য। তো আমরা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পিআর পাথওয়েতে কীভাবে সে যাবে, সব প্রসেসিংয়ে কিন্তু সব জায়গায় আমরা সাপোর্ট দিয়ে থাকি তাদেরকে। আচ্ছা, একটু আমাদের দর্শকদের সুবিধার্থে একটু জানতে চাই, একদম শুরু থেকে ধরেন কোনো স্টুডেন্ট আজকে আমাদের আজকের এই আয়োজনটা দেখলো, তো দেখার পর তার মনে হলো যে না, তাহলে আমি অস্ট্রেলিয়ার জন্য আবেদন করতে পারি। তো আমাদের প্রোগ্রাম দেখার পর থেকে আসলে তার কি কি ধাপ অতিক্রম করতে হবে একটু যদি বিস্তারিত বলতেন। আচ্ছা, এখানে ডিপেন্ড করছে স্টুডেন্ট যদি সে অনার্স কমপ্লিট করে ফেলে, আবার অনেক স্টুডেন্ট আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে সে চাচ্ছে অস্ট্রেলিয়াতে যেতে ব্যাচেলার করতে। তো এখানে 2টা ক্যাটাগরির স্টুডেন্ট এখানে দেখা যাচ্ছে। যদি একটা স্টুডেন্ট 25-এর ব্যাচ হয়ে থাকে বা 24-এর ব্যাচ হয়ে থাকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর, এখন সে যদি অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যদি রেডি থাকে, প্রথমে যেটা করতে হবে আইএলটিএস অথবা পিটিইতে এনরোল হতে হবে। এখানে তার রেজাল্টটা আনতে হবে ফার্স্টে, তারপরও পরবর্তী স্টেপ হচ্ছে যে অস্ট্রেলিয়ার জন্য এবার বাকি প্রসেসটা করা। প্রথম স্টেপ হচ্ছে এটা। পয়েন্টেরও একটা ম্যাটার করছে এই জায়গায়। আর এখানে ধরেন যদি এসএসসি এইচএসসির মতো অনেক সময় অনেক স্টুডেন্ট বলে যে আমার পয়েন্ট একটু লো, রাইট? যেমন ধরেন আপনার এসএসসির মধ্যে 4 পয়েন্ট সামথিং আছে, 4.50 যদি ধরি, আবার এইচএসসির মধ্যে যদি 3.50 হয়ে থাকে বাই চান্স, তখন ওই স্টুডেন্টও কিন্তু প্রসেস করতে পারবে অস্ট্রেলিয়ার জন্য, এটা আর কি। আর মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে কি, আপনার এখানে যারা গ্যাপের একটা ম্যাটার পড়তেছে এই জায়গায়, যেমন ধরেন যে ব্যাচেলার করেছে 3-4 বছর আগে, যেমন ধরেন 2021-এ করেছে বা 22-এ করেছে, অনেক সময় অনেক স্টুডেন্ট ভাবতে পারে যে 3-4 বছরের গ্যাপটা তাদের জন্য নাও হতে পারে অস্ট্রেলিয়া। তো তারা অনেক সময় ডিমোটিভেট হয়ে আর সামনে প্রসেস করে না। তো অস্ট্রেলিয়া যারা মাস্টার্স করতে যাবে তাদের জন্য 5-6 বছর, মিনিমাম 8 বছর পর্যন্ত ওই গ্যাপটা ফিল আপ করে যদি দেখাইতে পারে, ওই স্টুডেন্ট কিন্তু যেতে পারবে অস্ট্রেলিয়াতে। ফিল আপ করতে হলে তাকে কি কি দেখাতে হবে? এখানে অনেক কিছুই থাকে, এখানে ডিপেন্ড করছে স্টুডেন্টের সাথে যখন কথা হবে তখনই পুরো প্রসেসটা ভালোভাবে বলা যাবে। যেমন ধরেন এখন যদি ওর জব এক্সপিরিয়েন্স থাকে 5-6 বছর বা 8 বছর, তখন ওই জব এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু সে পারবে যেতে। না, আচ্ছা, আমি একটু বলি বাংলাদেশের প্রেক্ষাপটে। ধরেন একটা স্টুডেন্ট, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, সে চাকরির জন্য চেষ্টা করছে বিভিন্ন জায়গায়।
একটা সময় পরে সে দেখলো যে না, তার মন মতো চাকরি সে পাচ্ছে না, বিশেষ করে ধরেন গভর্নমেন্ট জব ট্রাই করতেছে, সে পাইলো না। তো এরপরে সে আবার চিন্তা করলো যে না, আমি তাহলে অ্যাব্রোডে যাব। সেক্ষেত্রে যে তার মাঝখানে যে 3-4 বছর যে চলে গেল, কিংবা ধরেন 5 থেকে 6 বছর যে চলে গেল, সেক্ষেত্রে এটাকে কিভাবে মেকআপ করা যায়? এই জায়গাটার মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, লাইক 5-6 বছরের মধ্যে একটা গ্যাপ এখানে আছে। এখানে মেন কথা হচ্ছে যে যখন সে প্রপারভাবে একটা কাউন্সিলিং নিবে একটা কাউন্সিলর থেকে, আশা করি ওই জায়গাগুলো সে ভালোভাবে অবজার্ভ করতে পারবে কীভাবে এখানে সলভ করা যায়। মানে অবশ্যই বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা এরকম জায়গায় ফেস করেছে, বাট আজকে তারা আছে অস্ট্রেলিয়াতে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা এরকম সিস্টেম আছে। মানে সেক্ষেত্রে আপনারা কি কি হেল্প তাকে করে থাকেন, মানে এরকম কেসে? আমাদের এরকম কেসে হেল্প বলতে কি, আপনার প্রথমত হচ্ছে যে তার স্কোরটা তো লাগবে মাস্ট, মানে আইএলটিএস অথবা পিটি, হ্যাঁ এটা লাগবে। আর এখানে রেজাল্টটা এমন হতে হবে, লাইক মাস্টার্সে পিটি মিনিমাম ধরেন 58, নো ব্যালেন্সেন 54 থাকতে হবে। আর আইএলসের মধ্যে মিনিমাম যদি আমি বলি 6.5, নো ব্যালেন্সেন 6 থাকতে হবে। তো এই স্কোরটা যদি তারা পায়, তখনই তারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে পারবে অস্ট্রেলিয়াতে। আপনারা আসলে অস্ট্রেলিয়ার কোন কোন ইউনিভার্সিটির সাথে বেশি কাজ করে থাকেন? আচ্ছা, আমরা অস্ট্রেলিয়াতে সব ইউনিভার্সিটি নিয়ে আমরা কাজ করে থাকি। মূলত এখন বর্তমানে আমরা আমাদের বেশিরভাগ স্টুডেন্ট আছে, যদি বলি পার্থে আছে, মার্ডাক ইউনিভার্সিটি আছে এখানে, এডিথ ক্রাউন আছে এখানে। তারপর যদি আমি সিডনির কথা বলি, সিডনির মধ্যে আছে আপনার নিউক্যাসেল আছে, তারপর ভিক্টোরিয়া আছে ক্যাম্পাস, চার্লস ডারউইন আছে, তারপর হচ্ছে চার্লস স্ট্রাট ইউনিভার্সিটি আছে সিডনির মধ্যে। তারপর মেলবোর্ন নিয়েও আমরা কাজ করি, ফেডারেশন আছে এখানে, তারপর আরএমআইটি আছে, ভিক্টোরিয়া আছে, তাছাড়া ল্যাট্রব ইউনিভার্সিটিও এখানে আছে। তারপর আমরা অ্যাডিলেডেও কাজ করে থাকি, তাসমানিও আছে, মানে পুরো 8টা স্টেটের মধ্যে আমাদের ইউনিভার্সিটিস আছে। আচ্ছা, এবার একটু যেতে চাই যে আসলে আর্থিক খরচের যে বিষয়টা। জি। তো আপনারা যেহেতু প্রসেস করেন, সেক্ষেত্রে আসলে আপনারা কোনো ফি সেখানে রাখেন কিনা, নাকি আপনারা সেটা ইউনিভার্সিটিগুলোর সাথে আপনাদের কোনো চুক্তি থাকে? আর যদি একটা স্টুডেন্ট যেতে চায়, মধ্যবিত্ত একটা স্টুডেন্ট, সেক্ষেত্রে আসলে তার জন্য কোন স্টেটে কিংবা কোন ইউনিভার্সিটিগুলো আপনারা প্রেফার করবেন? স্কলারশিপের যে একটা পার্ট আছে এখানে, লাইক স্টুডেন্টরা 10 to 30% পর্যন্ত তারা স্কলারশিপ পাবে ইউনিভার্সিটি থেকে। আর মূলত ফার্স্ট যেই কোশ্চেনটা আপনি করেছেন, এটা আমি আগে আনসার দিয়ে নেই। সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে আমাদের এখান থেকে মানে আমরা কি চার্জ নিচ্ছি কিনা, স্টুডেন্ট থেকে চার্জ রাখি কিনা। আসলে আমাদের এখান থেকে কোনো চার্জ রাখা হয় না, কারণ আমরা পুরোপুরি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত স্টুডেন্টের কীভাবে বেটার হবে ওই জায়গাটা আমরা মানে ফোকাস করে থাকি। প্রথমত যদি আমি বলি যে জাস্ট একটা মানে আপনার ফাইল ওপেনিং একটা থাকে, ইনিশিয়ালভাবে একটা অ্যামাউন্ট নিয়ে থাকি 5000, যে অ্যামাউন্টটা এটা নিচ্ছি জাস্ট সিকিউরিটি পারপাসে আমরা নিয়ে থাকি আর কি। 5000 এটা রিফান্ডেবল থাকে, যদি ওর প্রসেস যদি কোনো কারণে মানে সে করতে না চায়, তখন আমরা ওই টাকাটা তাদেরকে দিয়ে দিই 5000। বাট এখানে আমাদের 5000 নেওয়ার একটাই রিজন হচ্ছে কি, যাতে করে সেও সিরিয়াস থাকে এই জায়গায়, আর আমাদের যারা এক্সপার্ট আছে আমরাও এখানে সিরিয়াসলি কাজগুলো করতে পারি, দ্যাটস ওয়াই। আর বাকিটা হচ্ছে যে ওর এসওপি আর জিএস, এই দুইটা পার্ট আমাদের অস্ট্রেলিয়া থেকে এক্সপার্ট দ্বারা আমরা রেডি করাচ্ছি, যাতে করে স্টুডেন্ট মানে বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটাই ফেস করছে, এসওপি যদি স্ট্রং না হয় আপনার ভিসা কিন্তু হবে না। সো সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা চিন্তা ভাবনা করে আমাদের এক্সপার্ট দ্বারা অস্ট্রেলিয়া থেকে আমরা রেডি করাচ্ছি, যাতে করে তারা এই প্রবলেমটা যাতে ফেস না করতে হয়। তো এই ক্ষেত্রে তাদের জন্য আফটার ভিসা একটা চার্জ আমরা রাখি শুধুমাত্র লয়ারদের, মানে যারা রেডি করছে এক্সপার্টদের। তো এটা হচ্ছে যে সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য একটা ছোট্ট একটা অ্যামাউন্ট থাকে, ওটা ভিসা হওয়ার পরে দিতে হয় আর কি। একটু ক্লিয়ার করে বলে সেটা ধরেন এখানে 50,000, ঠিক আছে, 50,000 থেকে ফাইল ওপেনিং চার্জ 5,000, আফটার ভিসা 45,000 এটা। বাট এখানে ইনিশিয়ালভাবে আমরা যদি মানে কোনো স্টুডেন্ট যদি বলে যে এই জায়গাটা থেকে একটু ছাড় দিতে, তখন আমরা এই জায়গা থেকে আমরা ট্রাই করি যত সাধ্য মানে একটু মানে কনসিডার করার। আর একটু বলবেন যে বলছিলাম যে মধ্যবিত্ত একটা স্টুডেন্ট, মধ্যবিত্ত পরিবারে বিলং করে যারা, মানে তাদের জন্য মানে কোন কোন স্টেট বা কোন কোন ইউনিভার্সিটি তুলনামূলক একটু কম খরচে তারা যেতে পারে? এখানে আপনার অনেক ইউনিভার্সিটি আছে, যদি স্টুডেন্টের স্কোর ভালো থাকে, যেরকম ধরেন আপনার একাডেমিক রেজাল্ট, এসএসসি, এইচএসসি, পাশাপাশি আইএলটিএস আর পিটি স্কোরটা যদি ভালো থাকে, তখন স্টুডেন্ট ধরেন এখানে 25% একটা স্কলারশিপ পেয়ে যায়। আর সেক্ষেত্রে একটা অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আপনার খুব অল্প কস্টে আপনি যেতে পারবেন। যেমন আমি যদি বলি এখানে ভিক্টোরিয়া আছে, হ্যাঁ, ভিক্টোরিয়ার মধ্যে আপনার ধরেন 20-25% একটা স্কলারশিপ থাকছে। তো এই জায়গা থেকে আপনি যখন আপনার সব স্টুডেন্টের জন্য এটা শুধুমাত্র, হ্যাঁ, সব স্টুডেন্টের জন্য 10-30% পর্যন্ত থাকে। বাট স্পেসিফিকভাবে যদি স্টুডেন্টের স্কোরটা একটু বেশি হয়, ভালো হয়, তখন মানে 25 পর্যন্ত আমরা নিতে পারি তাদের জন্য। আর এইভাবে 20% পর্যন্ত কিন্তু থাকে বেশিরভাগ সব ইউনিভার্সিটিগুলোতে আর কি। তো এখানে আপনার টিউশন ফিসটা একটু কমে যায় যখন স্কলারশিপটা এসে যায়। যদি আমি বাংলায় বলি, একটা সেমিস্টার কস্টিং পড়তেছে 13 লক্ষ টাকা। তো এখানে যখন ওর
স্কলারশিপটা অ্যাড হচ্ছে, তখন ওর অ্যামাউন্টটা 13 লক্ষ টাকার থেকে এসে আপনার ধরেন 10 থেকে 11 লক্ষ টাকার মধ্যে থেমে যাচ্ছে এই জায়গায়। বাকি অ্যামাউন্টটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স অ্যাড হচ্ছে এই জায়গায়, তারপর ভিসা ফিটা অ্যাড হচ্ছে এই জায়গায়, দ্যাটস ইট আর কি। এই সব কিছু মিলিয়ে একটা স্টুডেন্টের অ্যামাউন্ট পড়তেছে 16 থেকে 17 লক্ষ টাকা। এটা কি মাস্টার্সের ক্ষেত্রে? এটা হচ্ছে যে আপনার, হ্যাঁ এটা মাস্টার্সের ক্ষেত্রে বলতেছি। ব্যাচেলারের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি আপনার যখন 3 বছরের হেলথ ইন্স্যুরেন্সটা অ্যাড হয়ে যায়, লাইক $25 থেকে $2700 পর্যন্ত অ্যাড হচ্ছে আর কি এখানে। তো এই অ্যামাউন্টটা একটু বেড়ে যায়, লাইক 17 থেকে 18 লক্ষ টাকা পড়ে যায় আর কি তখন। বিভিন্ন সময় কিছু অভিযোগ পাই, বিশেষ করে গণমাধ্যমে এই বিষয়গুলো আসে যে স্টুডেন্ট বিভিন্ন কনসালটেন্টের কাছে যায়, তারা নানান ধরনের তাকে তথ্য সরবরাহ করে এবং ওই যে অ্যাডভান্স যে টাকাটা নেয়, তো কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয় সেই টাকাটা তারা আর পায় না। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে তারা পরবর্তীতে কি করবে সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয় না। আচ্ছা, তো এই বিষয়গুলো নিয়ে আপনি আসলে কি বলবেন? যে আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ রিফিউজালটা নিই, কারণ আমরা ওইরকমভাবে স্টুডেন্টদের সাথে মানে স্টুডেন্টকে নিয়ে কাজ করছি, যেখানে আমরা ডকুমেন্টেশনে সাপোর্ট দিচ্ছি, যেখানে আমরা গাইড করছি যে কিভাবে ডকুমেন্টেশন রেডি করতে হবে। এখন একটা স্টুডেন্ট যদি বলে যে ভাই আমি ডকুমেন্টেশন রেডি করতে পারছি না বা আমি কোনো মাধ্যম পাচ্ছি না কীভাবে রেডি করব, তখন ওই সাপোর্টটাও কিন্তু আমরা দিয়ে থাকি যে আমাদের এখানে টিম আছে, আপনি চাইলে আমাদের টিমের থ্রুতেও কিন্তু করতে পারছেন। এখন আমার বেশিরভাগ আমার পার্সোনালি স্টুডেন্ট আছে ধরেন যারা আমাকে এখনও দেখে নেই, তারা খুলনায় ছিল, তারা বরিশাল ছিল, তারা সিলেটে ছিল, আজকে তারা আছে অস্ট্রেলিয়াতে। তো ভিসা হওয়ার পরে তারা এসে দেখা করে তারপরে তারা চলে গেল। তো এইভাবে আমরা কাজ করছি ডকুমেন্টেশনের সাপোর্ট থেকে স্টার্ট করে ভিসা হওয়ার পরেও কিন্তু আমরা তাদেরকে একটা আফটার ভিসা একটা ছোট্ট একটা গিফট করে থাকি, যাওয়ার পরেও তারা ওই সার্ভিসটা আমাদের থেকে পাচ্ছে। তো আর এখানে বেশিরভাগ এজেন্সিতে বেশিরভাগ স্টুডেন্ট যেই জিনিসটা ফেস করে থাকে সেটা হচ্ছে যে ধরেন অনেক এজেন্সি ডকুমেন্টেশনের পার্টগুলো ভালোভাবে দেখে না, এসওপিটা দেখে না, তো এই পার্টগুলোর কারণে ভিসা রিজেকশন বেশি আসতেছে। আবার যখন রিজেকশন আসে তখন ধরেন ওই তারা যেটা সন্দেহ করছে যে অ্যামাউন্টটা কি আবার ব্যাক আসবে কিনা, তো মূলত হচ্ছে যে এখান থেকে তারা দুইটা অ্যামাউন্ট ব্যাক পাবে, সেটা হচ্ছে যে মানে আপনার টিউশন ফিসটা পাবে, হেলথ ইন্স্যুরেন্স পাবে। আর ভিসা ফিটা তো গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে, এটা তো পাওয়ার চান্সেসটা থাকে না। আর মূলত হচ্ছে যে মানে সেটা কতদিনের মধ্যে রিফান্ড হবে? রিফান্ড লাইক 1 মান্থের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়। বাট আমার কথা হচ্ছে যে প্রোফাইল যদি স্ট্রং থাকে, ডকুমেন্টেশন যদি সব রেডি থাকে, ইনশাল্লাহ ভিসা হবে, এখানে রিজেকশন হওয়ার কোনো চান্স থাকতেছে না। গত 1 বছরে আপনাদের সাফল্য কি একটু বলুন? আচ্ছা, গত 1 বছরে যদি আমি জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমি বলি, আলহামদুলিল্লাহ 150 প্লাস হবে আমাদের ভিসা সাকসেস। সাবমিশন কত ছিল? সাবমিশন আপনার এরকমই ছিল, মানে আমাদের ধরেন 200-এর নিচে ছিল, আচ্ছা, মানে এর উপরে ছিল না। তো ভিসা সাকসেস এরকমই আর কি আলহামদুলিল্লাহ, মানে ভিসা রিজেকশনটা একদম নাই বললেই চলে। আচ্ছা না, আচ্ছা ধরেন যেগুলো রিজেকশন হয়েছে এগুলোর আসলে কারণ কি ছিল মোটা থাকে? মানে এখন পর্যন্ত এরকম হয়নি, মানে যে এখন পর্যন্ত যে যে স্টুডেন্টগুলো মানে এটা ধরেন যে অনেক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হওয়াতে আমরা ডেফার করে নিয়েছি, বুঝতে পারছেন? ধরেন আমরা এই স্টুডেন্ট লাইক 200 স্টুডেন্ট নিয়ে আমরা অ্যাপ্লাই করেছি। কিছু স্টুডেন্ট আছে যে ফেব্রুয়ারি ইনটেকের জন্য যাবে, বাট ইন কেস তার রেজাল্ট আসেনি, তখন আমরা ওই স্টুডেন্টকে ডেফার করে জুন জুলাই ইনটেকের জন্য দিয়ে দিয়েছি। তো সে পরবর্তীতে রেজাল্ট নিয়ে আসলে ওর প্রসেসটা এইভাবে স্টার্ট করা হবে আর কি। আচ্ছা, তো সেই জন্য আর কি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমাদের মানে নেই বললেই চলে রিফান্ড মানে রিজেকশনটা। আচ্ছা, তো কি মনে হয় আসলে আপনারা কি শুধু মানে অস্ট্রেলিয়ার বাজারটা নিয়েই কাজ করবেন, নাকি আসলে দেখা যায় বিশ্বের অন্যান্য কান্ট্রি বিশেষ করে ইউএসএ তে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের একটা চাহিদা আছে? জি জি, তো সেক্ষেত্রে ওইদিকে আপনারা কেন কাজ করতেছেন না? আসলে আমরা চিন্তা ভাবনা করছি ইন ফিউচার আমরা হয়তোবা স্টার্ট করব, ইউএস নিয়ে স্টার্ট করব, পাশাপাশি আমরা আদার্স কান্ট্রিগুলো তো নিয়ে করছি, সামনে ইউএস নিয়ে করার চিন্তা ভাবনা আছে। এখন যদিও ইউএসের যদি বলি যে এখন এই ভিসার ইস্যুটা অনেকটা কম, সো সেক্ষেত্রে রিস্কের সংখ্যাটাও বেশি, কারণ এই মুহূর্তে যদি আমরা অ্যাপ্লাই করি বা স্টার্ট করি ভিসা রিজেকশন হতে পারে। সো যেখানে আমরা সেফ জোনটা পাচ্ছি স্টুডেন্টের জন্য ভালো হবে, ওই দিকটাই আমরা বেশিরভাগ মানে ফোকাস করে থাকি আর কি, যাতে তারা মানে ভিসা রিজেকশন যাতে না হয়। কারণ আমরা বুঝি যে একটা স্টুডেন্টের ভিসা রিজেকশন হলে যে অনেক কিছু তার স্বপ্নটা এখানে পূরণ হচ্ছে না, অনেক কিছু এখানে থাকে, ইনভলভ থাকে। তো সেই দিক থেকে আমরা এটাই ভাবি যে একটা স্টুডেন্টকে কীভাবে তার মানে গন্তব্যে পৌঁছানো যায়, কতটুকু হেল্প করা যায়, তো ওই দিকটা আমরা নিজের মনে করে কাজ করে থাকি আর কি। এখানে একটা কমন বিষয় অনেক সময় আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতেও, যে অনেকের স্টাডি গ্যাপ আপনি বলছিলেন। তো এই যে আপনারা গত জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় 150-এর উপরে আপনারা ভিসা করেছেন, স্টুডেন্ট ভিসা, তো সেখানে সর্বোচ্চ স্টাডি গ্যাপ কত ছিল এরকম কোন স্টুডেন্ট? আচ্ছা, এখানে মূলত হচ্ছে যে আমাদের মানে যেহেতু আমি অ্যাজ এ সিনিয়র কাউন্সিলর এখানে, সেই দিক থেকে বলবো যে মাস্টার্সের জন্য গ্যাপ ধরেন 3-4 বছর যদি হয়ে যায়,
ওইটা গ্যাপ এক্সপ্লেন করে ডিফারেন্ট ওয়েতে, কারণ স্বাভাবিক, কারণ যেহেতু অস্ট্রেলিয়াতে যাবেন, আপনার সাথে যখন কথা হবে, মানে অ্যাজ এ স্টুডেন্ট যখন কথা বলা হবে, তখন অনেক কিছু জানা যায় একটা স্টুডেন্ট থেকে। তখন ওই জায়গা থেকে কিভাবে এটাকে কাভার করা যায়, মেন হচ্ছে যে কাভার করা, আপনার গ্যাপটা কেন ছিল। অস্ট্রেলিয়া সবসময় জানতে চায় যে আপনি এখানে লয়াল থাকেন, আপনি গ্যাপটা কেন ছিল এক্সপ্লেন করতে হবে ওইরকমভাবে, প্রুফ রাখতে হবে ওইরকমভাবে, যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ আপনার ভিসা হবে এটা। আর সেকেন্ড হচ্ছে যদি সে ব্যাচেলার করে থাকে, এখানে ব্যাচেলার কিন্তু গ্যাপ হলে কিন্তু এটা পসিবল না। যারা ব্যাচেলার করতে যাবে, যেমন ধরুন এইচএসসি কমপ্লিট করেছে 2022 বা 2021, এখন সে 2-3 বছর কোথাও এনরোল হয়নি, স্টাডি করেনি, এখন সে যদি যেতে চায় অস্ট্রেলিয়াতে, তো তার জন্য এটা টাফ হয়ে যাবে। পিআরের ক্ষেত্রে আমরা দেখি যে সবারই স্বপ্ন থাকে যে দেশেই পড়াশোনার জন্য যাচ্ছে সেই দেশে ভবিষ্যতে সেটেল হওয়া। আসলে পিআর সুবিধাটা এখন কোন কোন কান্ট্রিতে ভালো দিচ্ছে? অস্ট্রেলিয়া নিয়ে কাজ করছি ভালোভাবে, তো অস্ট্রেলিয়ার মধ্যে পিআরের চান্সেসটা অনেক বেশি, কারণ এখানে আপনার ধরেন একটা স্টুডেন্ট যখন যাবে অস্ট্রেলিয়াতে, তো সে যখন তার ব্যাচেলার কমপ্লিট করবে, করার পর তখন সে মাস্টার্স করবে, মাস্টার্স করার পর কিন্তু সে টিআর অ্যাপ্লাই করতে পারছে মাস্টার্স কমপ্লিটের পর টেম্পোরারি রেসিডেন্ট যেটা বলা হয় আর কি। তো টিআর করার পরেই সে কিন্তু পিআরে যাচ্ছে তখন, তো তাদের জন্য ইজি হচ্ছে পিআর যারা অস্ট্রেলিয়াতে আছে। এছাড়া অন্যান্য কান্ট্রির কথা যদি যেতে তার কি কি ধাপ পার করতে হবে? আচ্ছা, প্রথমে এই যে মাস্টার্স করতে হবে, মাস্টার্স করাকালীন যদি ওর প্রায় ধরেন 1.5 বছর উপরে হয়ে যাচ্ছে বা 2 বছরের কাছাকাছি, তখন সে টিআর অ্যাপ্লাই করতে পারছে। আচ্ছা। টিআর কমপ্লিট হয়ে গেলে তখন সে পিআরে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে আর কি। তো ফার্স্ট স্টেজ হচ্ছে টিআর, তারপরে পিআর। যে গত বছরও আমরা শুনেছি যে নর্ডিক যেই কান্ট্রিগুলো আছে সেগুলোতে স্টুডেন্ট যারা যাচ্ছে সেখানে আসলে একটা জব ক্রাইসিস আছে। তো সেক্ষেত্রে যারা কনসালটেন্ট কিংবা যারা আপনাদের মতো যারা স্টুডেন্ট কাউন্সিলিং করে থাকেন, তারা আসলে এই বিষয়গুলো বলে না কিংবা সঠিক তথ্য সরবরাহ করে না। তখন একটা স্টুডেন্ট বিদেশে যাওয়ার পর সে স্বভাবতই যেহেতু অন্য একটি দেশ, একটি চাকরি পাওয়া কিংবা সেখানে সার্ভাইভ করা একটু কঠিন তার জন্য। তো এই বিষয়গুলো মানে আপনারা জানান না কেন? মানে এটা যে আমরা তো অন্যান্য কান্ট্রি নিয়ে কাজ করছি না ফার্স্ট অফ অল, আর এখানে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে অস্ট্রেলিয়া। কারণ এখানে আমরা দেখি যে একটা স্টুডেন্টের মানে সে যা চাচ্ছে ফিউচারে তার না, লাইফে। আপনার কাছে কি মনে হয় যে আপনি নিজেও তো একটি একজন কাউন্সিলর, তো অন্য একটা কাউন্সিলর মানে এই কথাটা কেন বলে না যে ওই কান্ট্রিতে আসলে এটা তার তার আসলে অন্য আরেকজনের ব্যাপারটা তো আমি ওইরকমভাবে বলতে পারবো না, কারণ এটা তার নিজস্ব মন্তব্য, ওপিনিয়ন যদি বলি আমি। বাট এখানে আমি এটাকে পজিটিভভাবে দেখবো না, কারণ আমার কথা হচ্ছে যে আমি এটাকে যদি এরকম হয়ে থাকে তুমি ক্লিয়ার করে দাও, কারণ তার ফিউচার, একটা স্টুডেন্টের ফিউচার এখানে জড়িত আছে। সে যাওয়ার পর যদি জব না করতে পারে ওইখানে যে সে কীভাবে থাকবে, স্টে করবে কীভাবে। তো এরকম অনেক এজেন্সি আছে যারা ওরকমভাবে সঠিকভাবে গাইড করছে না স্টুডেন্টকে, মানে অনেক রং পথে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তো এই জায়গাটা আসলে আমি পজিটিভভাবে দেখবো না আমার দিক থেকে আর কি। বাট যদি আপনি বলেন যে অস্ট্রেলিয়ার মধ্যে এই চান্সেসটা আছে কি না, তাইলে আমি বলবো যে না, এই অস্ট্রেলিয়ার মধ্যে এই চান্সেসটা নাই। ওইখানে প্রত্যেকটা স্টুডেন্ট জব করছে, যারা যাচ্ছে, যাওয়ার 1 সপ্তাহের মধ্যেই কিন্তু জব পেয়ে যাচ্ছে। ইভেন যদি আমার কোনো স্টুডেন্ট হয়ে থাকে তখন আমি ট্রাই করি পার্সোনালি তাকে কীভাবে জবটা ম্যানেজ করে দেওয়া যায়, ঠিক আছে? কারণ এটা কেউ করবে না। কোনো এজেন্সি থেকে আমি এটা বলে দিতে পারবো যে কোনো এজেন্সি তারা যাওয়ার পর ওরকমভাবে তারা কেয়ার করে না একটা স্টুডেন্টের জন্য। সো আমাদের স্টুডেন্টরা মনে হচ্ছে যে আমাদের একটা ফ্যামিলি মেম্বার, সো তাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা ওই সাপোর্টটা দিয়ে থাকি আমাদের দিক থেকে। অনেকের প্রশ্ন থাকে যে অনেক স্টুডেন্ট যেতে চায়, সাথে তার স্পাউস কিংবা যদি তার চিলড্রেন থাকে সেক্ষেত্রে সাথে নিয়ে যেতে চায়। তো সেক্ষেত্রে আসলে প্রসেসটা কি? সেক্ষেত্রে প্রসেসটা ইজি, অস্ট্রেলিয়ার জন্য এটা অবশ্যই করা যায়। যদি সে মাস্টার্সে যেতে চায় তখন সে হাজব্যান্ড অ্যান্ড বেবি নিয়ে যেতে পারবে। আর সেক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা একটু বেড়ে যাবে, যেহেতু সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট থেকে তারা আরও 2 জনকে অ্যাড করছে একসাথে। তখন ধরেন তাদের বাজেটটাও বেড়ে যাবে, পাশাপাশি হচ্ছে যে তাদের এফডিআরও রাখতে হবে ওইরকমভাবে। শুধু হাজব্যান্ড ওয়াইফ যদি যেতে চায় সেক্ষেত্রে তখন কস্টিংটা এই যে এফডিআরটা কমবে, এফডিআরটা ধরেন 70 থেকে 80 লক্ষ টাকার মধ্যে রাখলেই হবে। আর পাশাপাশি হচ্ছে যে আপনার আর অ্যামাউন্টটা যদি আমি ধরি 20 লাখসের মতো রাখলে হচ্ছে। আচ্ছা, এই এফডিআরটা মানে কতদিন ম্যাচিওর হলে পরে আপনারা এই প্রসেসটা? এটা 6 মান্থ অ্যাট লিস্ট। 6 মান্থ হলে এটা মানে স্ট্রং হয়ে যাচ্ছে, ম্যাচুরিটি হয়ে যাচ্ছে আর কি। খুব সম্প্রতি কি আসলে অস্ট্রেলিয়াতে কোনো নিয়ম চেঞ্জ হয়েছে শিক্ষার্থীদের জন্য? রাইট। এখন বর্তমানে বাংলাদেশ লেভেল 1-এ আছে, এটা একটা রুলস একটা চেঞ্জ হয়েছে এখানে নিয়ম। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ভিসা ফিটা বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি। সেটা আপনার ধরেন আগে ছিল 1622 ছিল, এখন আপনার 2000 যদি ট্যাক্সটা সব অ্যাড করি $2030 সামথিং এরকম আর কি। অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের যাওয়ার প্রবণতাটা একটু বেশি। জি। তো আপনি তো একজন সিনিয়র কনসালটেন্ট, সিনিয়র কাউন্সিলর, তো আপনার কাছে কি মনে হয় মানে এই
বাংলাদেশ থেকে চলে যাওয়ার এই প্রবণতাটা কেন তৈরি হলো? আমরা বাংলাদেশে আমাদের মধ্যে একটা জিনিস থাকে কি যে ধরেন যে লাইফ সিকিউরিটি একটা অনেক বড় পার্ট, এডুকেশন অনেক বড় পার্ট, যেটা হচ্ছে যে এখন প্রত্যেকটা স্টুডেন্ট চায় যে বাইরে যেয়ে ভালো একটা মানে নিজের মানে লাইফটাকে যাতে সুন্দর করতে পারে, ভালো মানে লেখাপড়া বলেন, তারপর ইচ অ্যান্ড এভরি সাইড থেকে যদি আমি বলি যে তারা চায় যে তাদের এই জায়গাগুলো সুন্দরভাবে যাতে ফুলফিল করতে পারে। তাদের মেইন কথা যদি আমি বলি যে আপনার সেফটিটা, সিকিউরিটি পারপাস যদি বলি, এই জিনিসটা বাংলাদেশ থেকে ওইখানে অনেক ভালো অস্ট্রেলিয়াতে। এমন কি হয়েছে কোনো স্টুডেন্ট এসেছে অ্যাব্রোডে যাবে, আপনারা তাকে আসলে সাজেশন দিয়েছেন যে না আপনার যে প্রোফাইল আপনার আপাতত যাওয়ার প্রয়োজন নেই, আপনি আরো পরে অ্যাপ্লাই করেন? না, এমন হয়নি, বাট একটা ক্লায়েন্ট এরকম ছিল, যেমন ধরেন তার এডুকেশনটা তেমন একটা ভালো ছিল না, পাশাপাশি হচ্ছে যে তার এসএসসি এইচএসসি স্কোরটা অনেক কম ছিল, বাট সে ফুল ডেডিকেটেড ছিল যে সে যাবে বাইরে। সে মানে টাকা ছিল, সব ছিল, বাট লেখাপড়ার এই দিক থেকে একটু কম ছিল। তো আপনার যদি স্কোর কম থাকে তখন আমরা কখনোই সাজেস্ট করি না যে আপনার এখানে এই জায়গা থেকে আমি জানি যে ও রিজেকশন সংখ্যাটা হতে পারে, রিজেকশন হতে পারে সামনে। তো ওই জায়গা থেকে মানে তখন তাকে বোঝানো হলো যে আপনি এখন যদি দাঁড়ান তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে সামনে। তো এইভাবে তাকে নিষেধ করা হয়েছে আর কি। আসলে বাংলাদেশের এই প্রবণতা, বিদেশ যাওয়ার যে প্রবণতা, বিদেশে পড়াশোনার জন্য যাওয়া মানে সেখানে সেটেল হওয়া, এই বিষয়টাই সবচেয়ে বেশি কাজ করে বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে। আপনার কাছে কি মনে হয়, বাজারটা কি আরো বড় হবে নাকি ধীরে ধীরে আরো ছোট হয়ে আসবে? এটা আজকের দিনের তো স্টুডেন্টরা চাচ্ছে না যে বাইরে যেতে, একদম অনেক বছর ধরে তো যারা যখন তারা চান্স পেয়েছে এখন পর্যন্ত তারা কন্টিনিউ করছে, যাচ্ছে। আর সামনে হয়তো আরও যাবে, কারণ কি প্রত্যেকটা স্টুডেন্ট চায় যাতে তাদের লেখাপড়ার মান যাতে আরও ভালো হয়, তারা যাতে আরও বেশি এডুকেটেড হতে পারে, পাশাপাশি হচ্ছে যে তাদের মানে ফ্যামিলি মেম্বার তাদের লাইফস্টাইল যাতে ওরকমভাবে সুন্দর করতে পারে আর কি। তো সেজন্য তারা মানে যেতে চাইবে সামনে, আশা করি সামনে যাবে, এখনও যেহেতু যাচ্ছে সামনে ইনশাল্লাহ আরও যাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে চলে এসেছি। একটু বলবেন আমাদের দর্শকদের জন্য, আসলে আপনারা যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে বেশি কাজ করেন, সেক্ষেত্রে একটু মোটা দাগে বলবেন যে এখন পর্যন্ত কতটুকু পরিমাণ টাকা হলে অস্ট্রেলিয়াতে যাওয়া যাচ্ছে এবং স্কোরগুলো কেমন থাকলে সবার জন্য প্রসেস করতে সহজ হবে, এটা একটু শেষ সময় একটু জানতে চাই। আর আপনাদের এই ইএসআই গ্লোবালের আসলে ভবিষ্যৎ প্ল্যানটা কি, পরিকল্পনাটা কি, সেটা বলে আমরা শেষ। এখানে অনেকগুলো কিন্তু পার্ট থাকে, যেমন ধরেন কোনো স্টুডেন্ট আইএলটিএস করেছে, হ্যাঁ, যারা যাবে হচ্ছে যে ব্যাচেলারের জন্য, ঠিক আছে, লাইক 25-এর ব্যাচ, তো ওদের আইএলটিএস করেছে 5.5 আছে, নো ব্যালেন্স এন্ড 5ও আছে। আর পিটিতে যদি তাদের 54 নো ব্যালেন্স এন্ড 50ও থাকে, একদম মিনিমাম একটা স্কোর, বা 48 বা 49 নো ব্যালেন্স দেন, তো তারা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলারে যেতে পারবে। তারা যদি মনে করে যে না আমার তো হবে না যেহেতু আমার স্কোরটা কম, সো তাদের দিক থেকে এটা পজিটিভ সাইড হচ্ছে কি তারা ওই ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার, মানে এখানে 6 to 1 ইয়ার পর্যন্ত একটা ডিপ্লোমা করবে, তারপর 2 ইয়ার্সের তারা ব্যাচেলার করবে, তারা এখানে পারছে আর কি। তো এখানে তাদের মানে ওই টেনশনটা আর আসতেছে না এই জায়গায়। এখানে কেমন খরচ হবে? এখানে খরচ হবে যে জাস্ট তারা 1 বছর অথবা একটা সেমিস্টারের টিউশন ফিস দিয়ে তারা যাবে। এখানে ধরেন যদি আমি বলি অ্যাপ্রক্সিমেটলি $10,000, যেটা পড়তেছে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা। এটা দিয়ে সে চলে যাচ্ছে অস্ট্রেলিয়াতে, হেলথ ইন্স্যুরেন্স আর ভিসা ফিটা অ্যাড হচ্ছে, জাস্ট চলে যাচ্ছে। যাওয়ার পর 1 বছর যদি কন্টিনিউ করা হয় ডিপ্লোমা, দেন সে ব্যাচেলার সুইচ করছে আর কি, মানে স্টার্ট করবে আর কি তখন ব্যাচেলার। এটা হচ্ছে যে আপনার ব্যাচেলার। আর মাস্টার্সেও সে পারবে যদি পিটি স্কোর যদি একটু কম থাকে, লাইক ধরুন 58 নো ব্যালেন্স এন্ড 54 বা 53, তখন তারা প্রি মাস্টার্সে যেতে পারবে। আতিফ মাহদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় পড়াশোনার একটি দেশ হিসাবে এখন পর্যন্ত গণ্য করা হয় যে দেশটিকে, অস্ট্রেলিয়ার আসলে যারা অস্ট্রেলিয়াতে পড়তে যাবেন এবং ভবিষ্যতে যারা এখানে পিআর নিয়ে থাকতে চান, সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম ইএসআই গ্লোবাল সার্ভিসের সিনিয়র কাউন্সিলর আতিফ মাহদি ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা যে বিষয়গুলো আসলে মোটা দাগে বুঝতে পারলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার যে প্রবণতা এবং সেই সাথে গ্লোবালি যেই কান্ট্রিগুলোতে খুব সহজেই যাওয়া যাচ্ছে তার মধ্যে অস্ট্রেলিয়া একটি, এবং যদি তার স্কোর ভালো থাকে সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু একজন স্টুডেন্ট সে অস্ট্রেলিয়া যে ভবিষ্যতে পিআর নিয়ে সেখানে সেটেল হতে পারছে এবং সেটি কিন্তু স্পাউস সহ যাওয়ার সুযোগ রয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ রায়হান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।